ডাব্লিউবিজেই 2025-এ ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং রিগার্ডিং নোটিশ কিন্তু এবারে এক একটা করে কলেজ তারা কিন্তু দিতে শুরু করে দিয়েছে। যেমনটা অলরেডি তোমরা জানো, ইউআইটি পার্ট 1-এ তাদের এক রাউন্ড ডিসেন্ট্রালাইজড হয়ে গিয়েছে এবং তাদের সম্ভবত ফেজ 2 এরও তারা নোটিফিকেশন দিয়ে দিয়েছে। পারলে এটা আমি কভার আপ করবো, আদারওয়াইজ এটা কভার আপ আমি করবো না, কারণ ইউআইটি পার্ট 1টা অতটাও স্টুডেন্টদের কাছে ডিমান্ডেবল কলেজ নয়, ফিজও যেহেতু বেশি, তো এটাকে আমি চেষ্টা করবো। বাট এটা ছাড়া আমাদের কোচবিহার যে কলেজ রয়েছে, কোচবিহারের কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ নোটিফিকেশন এসেছে, এবং পুরুলিয়া রামকৃষ্ণ মাহাতোরও কিন্তু এসেছে। এই দুটো কলেজের নিয়ে ডিটেলসে কিভাবে কি অ্যাপ্লাই করতে হয়, কত সিট রয়েছে থেকে শুরু করে ডিটেলস আমি সমস্ত কিছু, নোটিশটা তো আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে তো আমি শেয়ার করেই দিয়েছি। তো যারা জয়েন হওনি, আমি বারবার বলছি হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে অতি অবশ্যই জয়েন হয়ে থাকবে, কারণ ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর নোটিফিকেশন কিন্তু ওখানেতে তোমরা সর্বপ্রথম পাবে। এমন কিছু ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর নোটিফিকেশন আমি হয়তো ভিডিও থ্রু কভার আপ করতে পারলাম না, সেটা কিন্তু আমি তোমাদেরকে ওই আমাদের যে চ্যানেলটা সেখানে কিন্তু আমি দিয়ে দেবো। সো যাতে মিস না করে যাও, অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাতে অ্যাড হয়ে রাখবে। চ্যানেলটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি দিয়ে রেখেছি। ওকে, এবং আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে আমাদের জিকে সিআইটি অর্থাৎ গনি খান চৌধুরী, যেটা একমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলেজ যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের, ওকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কলেজ, এবং যে কলেজে ওয়ান অ্যান্ড অনলি গভর্নমেন্ট কলেজ যেখানে ডাব্লিউবিজেই এবং তার পাশাপাশি জেই মেন এই দুটো এক্সামের থেকে অ্যাডমিশন করা যায়। এবং আমি তোমাদের ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর ডাউটস ক্লিয়ারিং এর যে ভিডিওগুলো দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে জিকেসিআইটির ক্ষেত্রে দুটোর আলাদা আলাদা করে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং হয়, তবে এবছর আলাদা আলাদা করে হচ্ছে না, একসাথেই হবে, বাট তবুও কিছু ডিফারেন্সিয়েট রয়েছে। আমি ডিটেলসটা তোমাদের সাথে ডিসকাস করবো। ওকে, দেখো, প্রথমত হচ্ছে এটা নোটিশটা রয়েছে, নোটিশটা আমি ডিটেলসে যাচ্ছি না, একদম সরাসরি যেটা চলে যাব সিট ম্যাট্রিক্স এর ক্ষেত্রে, যে কত সিট ফাঁকা রয়েছে। তো ফার্স্ট এই যে ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে আমাদের ডাব্লিউবিজেই দের জন্য, অর্থাৎ যারা ডাব্লিউবিজেই দিয়েছো, অর্থাৎ ডাব্লিউবিজেই র্যাঙ্ক হোল্ডার তাদের জন্য। এবার তুমি জেই মেন দিয়েছো কিনা বা জেই মেনে তোমার ভ্যালিড র্যাঙ্ক আছে কিনা সেটার প্রসঙ্গে যাচ্ছে না, এটা হচ্ছে ডাব্লিউবিজেই দের জন্য। যারা অনলি ডাব্লিউবিজেই দিয়েছো তারাও এইখানে যতগুলো সিট রয়েছে, এখানে সম্ভবত অ্যারাউন্ড 104টার মতন টোটাল সিট আছে, তো এগুলোর জন্য এলিজিবল। যারা বোথ দিয়েছিলেন তারাও এটার জন্য এলিজিবল। ওকে, তবে এখানে ব্রাঞ্চ কি কি আছে, সিভিল আছে, কম্পিউটার সায়েন্স এআইএমএল আছে, ইলেকট্রিক্যাল আছে, ফুডটেক আছে, আর মেকানিক্যাল আছে। তার মধ্যে থেকে সিভিল আর আমাদের এআইএমএল এই দুটো কোর্স হচ্ছে নতুন, এটা সম্ভবত 2024 বা 2023 সালে ফার্স্ট ইন্ট্রোডিউসড করানো হয়, অর্থাৎ এর কোনো এখনো পর্যন্ত সাকসেসফুল ব্যাচ বেরোয়নি। আর বাকি এই যে তিনটে, এই তিনটে এদের 2018 সাল থেকে চলে আসছে, এবং যেটা 2022 সালে ফার্স্ট হচ্ছে ব্যাচটা বেরোয়। ঠিক আছে, যাই হোক, এটা আর কি কোর্স রিগার্ডিং গেল। ওকে, এবারে এখানে তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভাগ করে দেওয়া আছে, কোন ক্যাটাগরির ক্ষেত্রে কতগুলো করে সিট রয়েছে। ইভেন টিএফডব্লিউ দেরও কিন্তু সিট রয়েছে। আমি তোমাদেরকে যে কারণে বলেছিলাম ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর ভিডিওগুলোতে, যে তোমাদের কিন্তু ডিসেন্ট্রালাইজড এর কাউন্সেলিং এ কিন্তু টিএফডব্লিউ সিটও থাকতে পারে, মানে টোটালটাই ডিপেন্ড করছে ভ্যাকেন্সির উপর। যদি ভ্যাকেন্সি থাকে সেক্ষেত্রে তোমরা পাবে, মানে ওই সিটগুলোর জন্য। ওকে, আর ক্যাটাগরিদের ক্ষেত্রে তো আমি আগেই বলেছিলাম, তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে যে দাদা আমি এসসি বা এসটি বা ওবিসি ক্যান্ডিডেট, তো আমরা আমাদের এই ক্যাটাগরি সার্টিফিকেটটা ডিসেন্ট্রালাইজড ইউটিলাইজ করতে পারবো কিনা। আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি এই পার্টিকুলার ক্যাটাগরি, তুমি যেটা থেকে বিলং করো সেই ক্যাটাগরি যদি সিট থাকে তবেই ইউটিলাইজ করতে পারবে, আদারওয়াইজ পারবে না। তো এখানে যেহেতু তোমাদের সিট রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্রাঞ্চ ওয়াইজ বলে দেওয়া আছে, ক্যাটাগরি ওয়াইজ, তো যেহেতু আছে সেহেতু ইউটিলাইজ করতে পারবে। তবে কোনো ক্যাটাগরির সিট আমাদের জেনারেলে কিন্তু কনভার্ট করানো হবে না। ওকে, মানে একটা এসসি ক্যান্ডিডেট ধরো 4 জন গেছে, 5টা সিট আছে, তো সেক্ষেত্রে কিন্তু একটা যে এসসি সিট, সে একটা সিট কিন্তু এসসি হিসাবেই থাকবে। যদি দেখা যায় জেনারেলদের ক্ষেত্রে 6 জন গেছে, তো তখন কিন্তু 5 জনকে এটা দিয়ে দিল, আর একজনকে যে এই সিটটা দিয়ে দেবে, এই ব্যাপারটা কিন্তু হবে না। ওকে, তো এটা গেল আমাদের ডাব্লিউবিজেই এর ক্ষেত্রে। এবার আমরা দেখবো জেই মেন এর ক্ষেত্রে কি, ব্রাঞ্চ অবভিয়াসলি সেই সেম রয়েছে, কিন্তু এটা হচ্ছে ফর জেই মেন ক্যান্ডিডেট, অর্থাৎ যাদের জেই মেন এর র্যাঙ্ক রয়েছে, তাতে তুমি ডাব্লিউবিজেই দিয়েছো কি দাওনি তার সাথে কিছু এসে যায় না। তো তোমার যদি জেই মেনের র্যাঙ্ক থাকে, তো সেক্ষেত্রে তোমাদের জন্য এটা। এবং এখানে জানো ওবিসি জেই মেনের ক্ষেত্রে একটাই ওবিসি হয়, ওবিসি জাস্ট ওবিসি এনসিএল, কোনো এবির ভাগ নেই, তো সেই হিসাবে আছে। এবং এখানেও ক্যাটাগরির কিন্তু ইউটিলাইজেশন তোমরা চাইলে করতে পারো। ওকে, তো এই হচ্ছে সিট ম্যাট্রিক্স। এবং এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যারা ডাব্লিউবিজেই এবং জেই মেন দুটোই দিয়েছিলে এক্সামিনেশন, তোমাদেরকে বলবো তোমাদের কিন্তু একটা হিউজ অপরচুনিটি এখান থেকে একটা সিট পেয়ে যাওয়া। ঠিক আছে, একটা সিট পেয়ে যাওয়ার একটা হিউজ অপরচুনিটি রয়েছে। সো তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু এখানে অ্যাটেন্ড করো। এবং আমি বলবো ফর ডাব্লিউবিজেই ক্যান্ডিডেট, তোমাদের যাদের অ্যারাউন্ড 70 to 80 এর মতন র্যাঙ্ক রয়েছে, জিএমআর র্যাঙ্ক, তোমরা অবশ্যই অবশ্যই অ্যাটেন্ড করবে, এবং এর থেকে বেশিরাও অ্যাটেন্ড করবে। আমি প্রত্যেককে অবশ্যই বলেছি তো প্রত্যেকবার যে তোমরা অফলাইন কাউন্সেলিং ডেফিনেটলি অ্যাটেন্ড করো, তাতে যেমনই র্যাঙ্ক হোক। যাই হোক, তবু মোটামুটি এই আন্ডারে অবশ্যই করবে। আর জেই মেনের ক্ষেত্রে অ্যারাউন্ড 3 to 4 লাখ যাদের আমাদের যে এআইআর যেটা, সেটা তো তোমরাও কিন্তু অতি অবশ্যই পার্টিসিপেট করবে।
ওকে, আর একটা জিনিস সেটা হচ্ছে কোনো এই দুটোর মধ্যে কোনো সিটের ইন্টারচেঞ্জ হবে না, অর্থাৎ কোনো প্রকার যেই মেনে সিট ডাব্লিউবিজেই তে যাবে না বা কোনো ডাব্লিউবিজেই সিট যেই মেনে আসবে না। যদি দেখা যায় ডাব্লিউবিজেই তে অনেক ক্যান্ডিডেট রয়েছে, ধরো 104টে সিট, দেখা গেল 150 জন এসেছে, তো 104 জনকে দেওয়ার পর বাকি এখনো যাদের রইলো মানে প্রায় 40 জনের মতন, এইদিকে যদি দেখা যায় যেই মেনের ক্ষেত্রে এখনো 20টা সিট পড়ে রয়েছে মানে কিছু জন ভর্তি হওয়ার পর, তো তখন যেই 40 জনকে এই সিটগুলো যে দেবে এমনটা কিন্তু নয়, কোনো সিট ইন্টারচেঞ্জ কিন্তু এখানে হবে না। যে র্যাঙ্কের বা যে এক্সামের জন্য যে সিট রয়েছে সেই এক্সামের জন্য সেই গুলোই করা যাবে, দরকার হলে তারা আবার একবার পরে ফেজ 2 করাবে, বাট কনভার্সন তারা কিন্তু করবে না। ওকে, এটা গেল বিষয়। এবং তারপরে এখানে তোমাদের টুকটাক বেশ কয়েকটা জিনিস রয়েছে, এলিজিবিলিটি কিছু রয়েছে, যেমনটা প্রথমেই রয়েছে তোমাদের একটা যে সিকিউর র্যাঙ্ক থাকতে হবে, কোনো পার্টিকুলার লিমিট করা নেই, তোমাদের জাস্ট একটা ভ্যালিড র্যাঙ্ক থাকলেই চলবে। আর কিছু এখানে এলিজিবিলিটি বাগানে বলা রয়েছে, এগুলো তোমরা চাইলে দেখে নেবে, এগুলোতে আমি আর যাচ্ছি না, ঠিক আছে। মেন যেটা থিং সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলেছিলাম যে অফলাইন কাউন্সেলিং হলে অফলাইন কাউন্সেলিং এর একটা তোমাদের রিপোর্টিং এর টাইম থাকে, যে টাইমের মধ্যে তোমাদেরকে কিন্তু কলেজে অতি অবশ্যই প্রেজেন্ট করতে হবে, যে টাইমের পর আর কিন্তু কোনো প্রকার অ্যালাউ করা হবে না। তো রিপোর্টিং টাইমের মধ্যে রিপোর্ট করতে হবে, দেন তার 1 থেকে 1.5 ঘন্টা পরে তোমাদের মেন ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং যেটা অফলাইন সেটা শুরু হবে, এবং সেখানে তোমাদেরকে এক পাশে সিট ম্যাট্রিক্স রাখা থাকবে এবং এক পাশে তোমরা যে অর্ডারে এসেছো মানে যার র্যাঙ্ক সব থেকে ভালো, ফর এক্সাম্পল যদি ধরো একজন 10,000 র্যাঙ্ক পেয়ে গেছে, একজন গেছে 25,000, একজন গেছে 15,000, একজন গেছে ধরো 8,000, তো সেক্ষেত্রে 8,000 যার তাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে, দেন একে, তারপরে একে এবং তারপর একে। তো ফার্স্ট এই ক্যান্ডিডেটটাকে ডাকা হবে সামনে, ডেকে পরে জিজ্ঞাসা করবে যে তুমি এখান থেকে কোন সিটটা নিতে চাও, যেটা সে বলবে সেই সিটটা কিন্তু তার জন্য অ্যালটমেন্ট করে দেওয়া হবে। এইভাবে কিন্তু চলতে থাকবে কাউন্সেলিংটা। তো সেই হিসাবে এইখানে তোমাদের গণিখানেতে যে রিপোর্টিং এর জন্য টাইম সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে 20 তারিখে কিন্তু তোমাদের দুপুর 1টার মধ্যে অতি অবশ্যই ওখানে রিপোর্ট করতে হবে। তবে আমি এখানে বলবো 1টা পর্যন্ত কেউ করবে না, তোমরা এই ডেডলাইনটা ধরে রাখো 10টা থেকে 11টা পর্যন্ত, ঠিক আছে, 10 to 11 AM, সেই মতো তোমরা বাড়ি থেকে বেরোবে। এটা লোকেশন তো জানো মালদা, তাছাড়া কিভাবে কি যাবে না যাবে সমস্তটাই বলেই দেবো আমি, কারণ আমি তো বললামই যে যেহেতু এখানে আমার এক্সপিরিয়েন্স রয়েছে, তো এক্ষেত্রে সমস্ত কিছু ডিটেলস তো আমি ডিসকাশন করবোই। তো সেই মতো কিন্তু তোমরা বেরোবে, দরকার হলে তোমরা 19 তারিখে বেরিয়ে যাবে, বাট চেষ্টা করবে এই টাইমের মধ্যে পৌঁছে যাওয়ার, ঠিক আছে। তো এটা একটা গেল। তারপরে তোমাদের টোকেন এখানে বলে দিয়েছে যে 1টা পর্যন্ত দেওয়া হবে, তারপরে মেরিট লিস্ট করা হবে, মেরিট লিস্ট করে পরে তোমাদের ফাইনালি অ্যাডমিশন প্রসেস যেটা করা হবে, ঠিক আছে। তো এটা গেল। এবং তোমাদের যে আমি তোমাদেরকে বলেছিলাম যে অফলাইন কাউন্সেলিং হলে তোমাদের যে অ্যাডমিশন সেটা কিন্তু সেই ডেটেই নিতে হবে, তো এখানে সেটাই বলে দিয়েছে যে সেম ডেটেই তোমাদের ফুল অ্যাডমিশন ফিজও পেমেন্ট করতে হবে এবং অ্যাডমিশনও নিতে হবে। তো তোমরা এই কলেজের যে ফিজ রয়েছে সেই ফিজ অবশ্যই ক্যারি করবে ইচ এন্ড এভরি ক্যান্ডিডেট, কারণ তোমরা তো জানো না যে তুমি সিট পাবে কি পাবে না, তো তবু তুমি টাকা ক্যারি করবে যাতে ইনকেস যদি পেয়ে যাও সেক্ষেত্রে যাতে তোমার কোনো প্রবলেম না হয়। তো এই হচ্ছে কাউন্সেলিং এর নোটিফিকেশনটা। এরপর তোমরা তাহলে বলবে যে কলেজটার বিষয়ে টুকটাক কিছু বিষয় বলতে। আচ্ছা, তার আগে আমি তোমাদেরকে একটু ফি স্ট্রাকচারটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই, কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে গণিকান্ত চৌধুরীর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে তোমরা এই যে ইনফরমেশনগুলো সমস্ত কিছু কিন্তু তোমরা এই ইনফরমেশন সেন্টার থেকে এসে অ্যাডমিশনের মধ্যে ক্লিক করবে, ক্লিক করলে এখানে তোমরা যে যাবতীয় নোটিশ সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবে। আর যেটা ফি স্ট্রাকচারের জন্য তোমরা চলে আসবে একাডেমিক্স এর মধ্যে থেকে টিউশন এন্ড হোস্টেল ফিজের মধ্যে, এখান থেকে তোমরা এই যে ফার্স্ট এডটা এটা রয়েছে তোমাদের কোর্স ফি, সেটার জন্য ভিউয়ে ক্লিক করবে, ক্লিক করলে এখানে তোমরা দেখতে পাচ্ছ কোর্স ফি কত রয়েছে। তোমাদের এট দ্য টাইম অফ অ্যাডমিশন পেমেন্ট করতে হবে 35,541 টাকা, এবং তারপরে সেমিস্টার ওয়াইজ তোমাদের 18,000 আর একবার করে 17,000, যেগুলো অড সেম সেখানে 18, যেগুলো ইভেন সেম সেখানে 17,000 করে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। তাহলে তোমরা এবার ক্যালকুলেট করে নেবে টোটাল কত লাগছে। আর যারা টিএফডব্লিউ তে ভর্তি হবে তাদের ক্ষেত্রে এই যে টিউশন ফিসটা যেটা রয়েছে এই ইচ সেমিস্টারে এটা লাগবে না, মানে তোমাদের অ্যাডমিশনের জন্য যারা অ্যাডমিশন নেবে তখন সেক্ষেত্রে 35,000 থেকে 3,000 বাদ দিলে যেটা থাকছে সেটা তোমাদেরকে পেমেন্ট করতে হবে। আর বাকি এগুলোর ক্ষেত্রে ওই 3,993 টাকাটা বাদ দেবে, বাকি যেটা লাগছে সেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। তো এটা গেল তোমাদের কলেজের কোর্স ফি। আর হোস্টেল ফিজের ক্ষেত্রে হোস্টেল ফিজটাও তোমরা চাইলে এখানে দেখে নেবে, 29,300 টাকা করে তোমাদের লাগবে পার সেমিস্টার হিসেবে, ঠিক আছে। এখানে ডিটেলস গুলো দিয়ে দেওয়া আছে। 8,000 টাকা একটা কস্ট মানি ডিপোজিট রাখতে হবে, যেটা পরে ফেরত পেয়ে যাবে, এবং 1,500 টাকা একটা মেনটেনেন্স চার্জ, যেটাও তোমরা পরে পেয়ে যাবে ফেরত, ঠিক আছে। তো এই আর কি ওভারঅল জিনিস। বাট যেটা তোমাদের মেন বিষয় সেটা হচ্ছে কলেজের বিষয়, কলেজটা কতটা ওয়ার্থ ইট হবে বা কতটা কি হবে সেটার বিষয়। দেখো, প্রথম বিষয় বলবো তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেটদের মানে একটা মেন্টালিটি রয়েছে বা মোটিভ রয়েছে যে আমি কলেজে কোর্সটা করব, কোর্সের পর আমার প্লেসমেন্ট চাই, তো তাদের জন্য বলবো কলেজটা একদমই ওয়ার্থ ইট হবে না। কারণ কলেজটা ফার্স্টলি নতুন, যেমনটা বললাম 2018 সালে ফার্স্ট আমাদের কোর্স চালু হয় এবং ফার্স্ট বিটেক ব্যাচ বের হয় 2022-এ, তাও সেটা ইলেকট্রিক্যাল
মেকানিক্যাল এবং ফুড টেক, এই তিনটে ডিপার্টমেন্টের সিএসসি এবং আমাদের যে সিভিল, এই দুটো ব্রাঞ্চের এখনো পর্যন্ত কোনো ব্যাচ বেরোয়নি। তো বুঝতেই পারছো, যদিও কলেজের এস্টাবলিশমেন্ট দেখতে পাবে 2010, বাট মাঝের এই যে 8টা বছর, এই 8টা বছর অনেক ব্যাপার স্যাপার ছিল। অনেকে আবার এটার জন্য হয় না, তাদের জন্য বলে রাখি, ব্যাপার স্যাপার কিছুই না। তোমরা প্রত্যেককে জানো যে একটা কলেজ রান করতে গেলে যে কোনো একটা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন থাকাটা ম্যান্ডেটারি। তো 2010 সালে যখন এস্টাবলিশ হয় তখন কোনো ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন ছিল না, বাট কোর্স করানো হতো, কিছু সার্টিফিকেট কোর্স করানো হতো। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা ওই সার্টিফিকেট কোর্সগুলো করতো, যেহেতু কোনো ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন নেই, তাই সার্টিফিকেটগুলোর কোনো ভ্যালু থাকতো না, যে কারণে সেই ক্যান্ডিডেটগুলো প্রোটেস্ট করেছিল এবং তারপর ফাইনালি 2018 সালে গিয়ে আমাদের ম্যাকআউট ফর বিটেক কোর্সের জন্য এবং আমাদের WBSCT বোর্ডের ওই যে আমাদের পলিটেকনিক যে কোর্সগুলো আছে, সেই পলিটেকনিকের জন্য অ্যাফিলিয়েশন গুলো পাওয়া যায় 2018-তে, এবং 2018-তে ওই জন্য ফার্স্ট ব্যাচ অ্যাডমিশন হয়, তারা পাস আউট হয় 2022-এ। এই হচ্ছে ব্যাপার। তো ঝামেলার জন্য তোমাদের এখন কোনো ইম্প্যাক্ট নেই, তোমরা নির্দ্বিধায় ভর্তি হতে পারো। বাট যেটা বললাম, যদি কারোর ইচ্ছা থাকে প্লেসমেন্ট আমার চাই কলেজের থেকেই, তাদের জন্য বলবো একদমই রেকমেন্ডেড নয়। যদিও কোনো কলেজে, কোনো গভর্নমেন্ট কলেজে খুব একটা রেকমেন্ডেড নয় এই প্রসপেক্টিভে। বাট কি এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যেহেতু এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট কলেজ, তো ফিজও অবভিয়াসলি তোমাদের কিছুটা কম পরিমাণেই পড়বে। সেই জায়গাতে তোমরা ডিগ্রিটা চাইলে, যদি তোমাদের ডিগ্রিটা পেলেই হয়ে যায়, বিটেক যে ডিগ্রি, দেন তুমি যদি মনে করো আমি অফ ক্যাম্পাস প্লেসমেন্ট ট্রাই করবো, তো সেক্ষেত্রে তোমরা ডেফিনেটলি কিন্তু কলেজটাকে অফ করতে পারো, কোনো প্রবলেম কিন্তু কিছু নেই। তবে হ্যাঁ, এখানকার ফ্যাকাল্টির কথা যদি বলি, ফ্যাকাল্টি আমি যে টাইমে, আমি 2022-এ অ্যাডমিশন নিয়েছিলাম এই কলেজে, তো তখনকার যদি কথা বলি ফ্যাকাল্টিটা, তখন আমি তো ওয়েবসাইট দেখছিলাম, প্রায় সেই সব ফ্যাকাল্টিগুলোই রয়েছে এখনো। তো সেগুলো যদি থাকে তো সেক্ষেত্রে কোনো চাপ নেই, ফ্যাকাল্টিরা যথেষ্ট ভালো, ঠিক আছে, এবং ওয়েল মানে এডুকেটেড। তো ফ্যাকাল্টির দিক দিয়ে কোনো প্রবলেম নেই, ফ্যাকাল্টির দিক দিয়ে সমস্ত রকম হেল্প অ্যান্ড সাপোর্ট তোমরা পেয়ে যাবে। আর তার পাশাপাশি তোমাদের প্লেসমেন্টের সময় অন ক্যাম্পাস প্লেসমেন্ট খুব একটা এখানে হয় না, বাট অফ ক্যাম্পাস প্লেসমেন্টের জন্য কিন্তু তোমাদের এখানে হেল্প করা হয় আমাদের কলেজের এন্ড থেকে, জিকেসিআইটি এন্ড থেকে। তো ওখান থেকে মোটামুটি পেয়ে যেতে পারো। বাট আমার চাই এইটা যাদের মেন্টালিটি, তাদের জন্য ওয়ার্থ ইট নয় এটা, ঠিক আছে। আশা করি প্লেসমেন্টের পয়েন্ট আমি বোঝাতে পেরেছি, ফ্যাকাল্টিটাও বোঝাতে পেরেছি। এবার যদি আসি হোস্টেল, দেখো হোস্টেলের কোনো রকম কোনো অসুবিধার কিছু নেই। হোস্টেল আমাদের ক্যাম্পাসের মধ্যেই, জিকেসিআইটির ক্যাম্পাসের মধ্যেই, এবং হোস্টেলের কাছাকাছি টিচাররাও থাকে, টিচারদের ধরো অ্যাপার্টমেন্ট আছে, দুটো বড় বড় অ্যাপার্টমেন্ট আছে যেখানে ফ্যাকাল্টিরা ওখানেই থাকে। তো হোস্টেল নিয়ে খুব একটা প্রবলেম নেই, র্যাগিং এরও খুব একটা অসুবিধা নেই, এবং যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট কলেজ, তাই আরোই র্যাগিং এর কোনো অসুবিধা বা কোনো রকম প্রবলেম কিছু হয় না এখানে। আর কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে ইউজিসির গাইডলাইন্স আছে, এবং গাইডলাইন্স মেনে তোমরা অ্যান্টি র্যাগিং যে ওয়েবসাইট রয়েছে সেখানে রিপোর্ট করবে, দেখবে ইমিডিয়েট রেসপন্স পেয়ে যাবে, কারণ সেই এক্সপিরিয়েন্সও আমাদের আছে। হ্যাঁ, ওটা এখানে ভিডিওতে বলে কোনো লাভ নেই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। বাট এখানে যদি তোমরা আবেদন করো, অ্যাপ্লাই করো যে র্যাগিং এর নিয়ে, তো সেই জায়গাতে তোমরা কিন্তু সেখানে বেনিফিট পাবে, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট, ওই জন্য। তো র্যাগিং নিয়েও কোনো চিন্তার কিছু নেই, হোস্টেলও যথেষ্ট ভালো। এবং ইনফ্রাস্ট্রাকচার যদি বলো, অবভিয়াসলি ইনফ্রাস্ট্রাকচার খুবই ভালো ইনফ্রাস্ট্রাকচার। এক একটা বিল্ডিং রয়েছে মোটামুটি 4 তলা বা 5 তলার, এক একটা ডিপার্টমেন্টের জন্য, ইলেকট্রিক্যালের জন্য একটা পুরো বিল্ডিং, ফুড টেকের জন্য একটা পুরো বিল্ডিং, সিএসসির জন্য পুরো বিল্ডিং। এবং লাইব্রেরির কথা যদি বলি, লাইব্রেরিও যথেষ্ট বই আছে অ্যাভেলেবেল, কোনো প্রবলেম কিন্তু কিছু হবে না। এবং কলেজ ক্যাম্পাসের মধ্যেই ক্যান্টিন আছে, দুটো ক্যান্টিন, একটা মানে কলেজের মানে যেটা অ্যাকচুয়াল ক্যান্টিন সেটা, আর একটা এমনি হোটেল টাইপেরও আছে। তো খাবার দাবারের নিয়েও কোনো অসুবিধার কিন্তু কিছু নেই। তবে হ্যাঁ, যেটা একটা সমস্যা সেটা হচ্ছে কলেজের লোকেশন, যেটা কলেজের লোকেশন একটু অড টাইপের জায়গাটাতে, মানে মেন মালদাটার মধ্যেও নয়, মালদার থেকে একটু দূরে, এবং যে জায়গায় লোকেটেড সেই জায়গাটাতে খুব একটা মানে ওই কলেজের সারাউন্ডিং খুব একটা এরিয়াতে বিরাট কিছু তুমি মানে সমস্ত কিছু পাবে না। তবে একদম এসেনশিয়াল জিনিসগুলো পেয়ে যাবে, লাইক জেরক্স থেকে শুরু করে টুকটাক কিছু খাবার দাবার দোকান, সেই সমস্ত কিছু তুমি অ্যাভেলেবেল পেয়ে যাবে। কিন্তু একটু কিছু অন্যান্য কিছু করতে চাইলে বা একটু ঘুরতে চাইলে সেক্ষেত্রে তোমাকে একটু দূরে যেতে হবে, অ্যারাউন্ড প্রায় বোধহয় 7 থেকে 10 কিলোমিটারের মতন ডিস্টেন্স, আমার এক্স্যাক্টলি মনে নেই, প্রায় এরকম টাইপের ডিস্টেন্স তোমাদেরকে যেতে হবে। যদিও কলেজ বাস অ্যাভেলেবেল আছে, তোমরা যারা হোস্টেলে থাকতে চাইছো না তাদের জন্য কলেজের বাসেতে তোমরা আসা যাওয়া করতে পারো, তো কোনো অসুবিধার কিন্তু কিছু নেই। এবার আসি হচ্ছে তোমাদের একটা রোড ম্যাপ দিদি, যারা আসতে চাইছো তোমরা যে যেখান থেকেই আসো না কেন, ট্রেনের থ্রু আসো বা বাসের থ্রু আসো, বাসের থ্রু এলে তোমরা যেটা আসবে সেটা হচ্ছে রথবাড়ি, ঠিক আছে, রথবাড়ি জায়গাটাতে আসবে। আর যদি ট্রেনে আসো সেক্ষেত্রে হচ্ছে মালদা টাউন, ঠিক আছে, মালদা টাউন ট্রেন স্টেশনে আসবে, যে কোনো ট্রেন এই ট্রেনের স্টপেজে দাঁড়ায়, স্টেশন কোড MLDT। তো এই স্টপেজে আসবে, এখান থেকে এসে তোমরা অটো কিংবা টোটো ধরে পরে তোমরা চলে আসবে এই যে রথবাড়ি,
রথবাড়িতে, কিংবা একটা আছে 420 মোড় বলে একটা মোড় আছে, ওখানে বলবে 420 মোড় যাব। তো দুটোর যে কোনো একটাতে ওই বোধহয় এখানে তোমার 15 থেকে 15 টাকার মতনই সম্ভবত ফেয়ার নেবে। আসবে, এখান থেকে অটো ধরবে, এখান থেকে টোটো কিন্তু ধরবে না, এখান থেকে অটোটাই ধরবে। এই মোড় থেকে বলবে যাবো হচ্ছে নারায়ণপুর, ঠিক আছে, নারায়ণপুর যাব। এবার যদি তোমরা অনেকে থেকে থাকো সেক্ষেত্রে রিজার্ভ করে নিতে পারো, রিজার্ভ করলে একদম ডাইরেক্ট বলবে যে গণিকান যাবো। কিন্তু যদি রুটের ধরো আর কি, মানে রিজার্ভ না করো, সেক্ষেত্রে বলবে নারায়ণপুর। তো নারায়ণপুরে তো তোমাদের নামিয়ে দেবে, তাই নারায়ণপুরে যেখানে নামাবে সেখান থেকে 1 থেকে 1.2 কিলোমিটারের মতন ডিস্টেন্স কলেজটা, তো সেটা হেঁটে চলে যাবে। ওখানে কাউকে জিজ্ঞাসা করলে বা গুগল ম্যাপস দেখলে তোমরা কিন্তু ইজিলি পেয়ে যাবে। এবং এখানের অটোর ফেয়ার আমার এক্স্যাক্টলি মনে নেই, সম্ভবত 30 টাকার মতন বোধহয় নিত, আমার মনে নেই এক্স্যাক্টলি, অ্যারাউন্ড এরকম। তো এটাতে একটা মোটামুটি হয়ে যাবে। আর যদি কেউ রিজার্ভ করো সেক্ষেত্রে বোধহয় 100 টাকা না 150 টাকা, 120 টাকার মতন বোধহয় নাই। তো ওটা আলাদা বিষয়। তো এই আর কি কলেজটা নিয়ে একটু ডিটেলস ডিসকাশন, কারণ আমি যেমনটা বললাম যে অলরেডি যেহেতু এখানে আমি একটা বছর কাটিয়ে এসেছি সেই জন্য। এবারে লাস্ট কনক্লুশন স্বরূপ একটু বলে দিই যে কেন আমি ওখানকার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ছেড়ে দিয়েছি। তো এটার পিছনে কোনো প্লেসমেন্ট বা কলেজের এন্ড থেকে কোনো রকম কোনো মানে ব্যাপার ছিল না যে কারণে লিভ নিতে হয়েছে, এমনটা নয়। আমি পুরোপুরি বিটেক ডিপার্টমেন্টটাকেই আমি ছেড়ে দিয়েছি, বিটেক থেকে সরাসরি আমি বি ফার্মেতে শিফট করেছি, যে কারণে আমি এটাকে লিভ করেছি। আমার গভর্নমেন্টে কোনো অসুবিধা ছিল না, বাট যেহেতু এই শিফটটা করতে চেয়েছি সেই জন্য লিভ করেছি। এর বাইরে অন্য কোনো, আমার অন্তত কলেজটার কোনো কিছু খারাপ লাগেনি। শুধু আবারও বলছি, যাদের প্লেসমেন্ট দরকার একদম কলেজ থেকেই চাই, তাদের জন্য কলেজটা একদমই রেকমেন্ডেড নয়। বাট যাদের প্লেসমেন্টটা অতটা ম্যাটার্স করে না, তাদের জন্য বলবো ডেফিনেটলি তোমরা কিন্তু যেতে পারো। আর যেমনটা বললাম, যাদের জেই মেনও রয়েছে এবং ডাব্লিউবি জেই রয়েছে, অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু অ্যাটেন্ড করার চেষ্টা করবে। তো এই হচ্ছে আমাদের গণিকান্ত চৌধুরী ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের আমাদের ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর পুরো হোল নোটিফিকেশন, ঠিক আছে। তবে অবশ্যই 20 তারিখ, 20 সেপ্টেম্বর দুপুর 12টা তোমরা পর্যন্ত ম্যাক্স টু ম্যাক্স ধরে রাখো, এর মধ্যে পৌঁছাবেই। যদি তোমাদের 1টা পর্যন্ত টাইম দিয়েছে, যদি কারণ 1টা 10ও হয়ে যায়, তোমাকে কিন্তু আর অ্যালাউ করা হবে না। তো বি কেয়ারফুল, প্রয়োজন পড়লে আগে থেকে বেরো, সেটাও ঠিক আছে। দরকার হলে কলেজে 8টার সময় পৌঁছে যাবে, তাও চলবে, কিন্তু এই 1টার পর কিন্তু একদমই অ্যালাউ নেই। সেই জন্য তোমাদেরকে বললাম 10টা থেকে 11টা পর্যন্ত ধরে রাখো ডেডলাইন, বা 12টা পর্যন্ত। এর বেশি খুব একটা লক্ষ্যভেদ রেখো না। দরকার হলে 19 তারিখে তুমি বেরিয়ে যাবে বাড়ি থেকে যাওয়ার উদ্দেশ্যে, এবং প্রপার সমস্ত ডকুমেন্টস, যা যা ডকুমেন্টস আমাদের ডাব্লিউবিজে এর কাউন্সেলিং এ লেগেছিল, মানে লেগেছিল বলতে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময়ের জন্য আরে বা অ্যাডমিশনের জন্য, যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে রেখেছো তাদের অ্যাডমিশনের যা যা লেগেছিল, সেই ইচ এন্ড এভরি সমস্ত ডকুমেন্টস তোমরা কিন্তু ক্যারি করবে। এক্সেপ্ট অ্যান্টি র্যাগিং, মেডিকেল ফিটনেস, এই সমস্ত সার্টিফিকেট গুলো লাগবে না, ওগুলো পেন্ডিং রাখা যায়। পেন্ডিং রেখে ওগুলোকে পরে দিলেও চলে যাবে, কোনো অসুবিধা কিন্তু কিছু নেই। আর ফিজ অবশ্যই অবশ্যই তোমরা ওই 35K এর মতন ক্যারি করবেই। আর যারা হোস্টেলও ইনক্লুড করতে চাইছো তারা আরো 30K এক্সট্রা। তো এই হচ্ছে টোটাল বিষয় গণিকান্ত চৌধুরী নিয়ে। ওকে, আশা করছি এই কলেজটা ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর নোটিশ বা এটার বিষয়ে আর কোনো সেরকম ডাউটস নেই। তো বাস তোমরা পার্টিসিপেট করো, এবং জানিও যারা পার্টিসিপেট করবে, করার পর এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে জানাবে যে কারা কারা অ্যালটমেন্ট পেলে, বা তোমরা তো ওখানে দেখতে পাচ্ছ সিচুয়েশনটা, তো সেটার পার্সপেক্টিভে জানিও যে কত কাট অফ গেল, মানে কত লাস্ট র্যাঙ্ক অব্দি তোমাদের মানে আর কি নেওয়া হলো ক্যান্ডিডেটদেরকে, সেগুলো আমাকে একটু কমেন্ট বক্সে জানিও, তাহলে এটা আমার ক্ষেত্রে কাজে লাগবে ডাটাটা। তো এই আর কি বিষয়। যাই হোক, এই ছিল ভিডিও, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে জয়েন হওনি, অতি অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবে। ইচ অ্যান্ড এভরি ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর নোটিফিকেশন ইউটিউবের থেকেও ওখানেতে আগে পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু তুমি জয়েন হয়ে থাকবে। তো চলো আসি, এবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলতে সেট করে রাখবে। আর কোনো ডাউট কোয়ারিজ থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। ব্যাস, চলো আসি, এবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।